মিরপুরে এতক্ষণ ভালো আবহাওয়া ছিল, হঠাৎ করেই বৃষ্টির আগমন এবং উইকেট কভার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আগামীকাল ম্যাচ এবং আমরা যে একটা ছবি পেলাম রতন গোমেজের কাছ থেকে, এবং দেখা যাচ্ছিল যে মিরাজ উইকেট দেখছেন এবং কালো কুচকুচে একটা উইকেট। কালকের ম্যাচের উইকেট কেমন হতে যাচ্ছে আপনার কাছে, কি মনে হয়? ডেফিনেটলি স্লো অ্যান্ড লো, কারণ এই উইকেটে বাংলাদেশ খেলে সবসময় সাকসেস হয় এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আপনি 2015-16 সালের কথা যদি বাদ দেন তাহলে মিরপুরের উইকেট ম্যাক্সিমাম সময়ই আপনার স্লো অ্যান্ড লো করা হয়েছে। বিশেষ করে যে সময় পঞ্চপাণ্ডব ছিল তাদের ওই সময় আমরা 4 পেসার নিয়েও মাশরাফিকে ওয়ানডে সিরিজ খেলতে দেখেছি। শুধু তাই নয়, এখানে তখন ভালো ক্রিকেট হতো এবং কন্ডিশনটা খুব ভালো হতো শীতের সময়। তো এখন যে অবস্থা, বাংলাদেশের যা অবস্থা পারফরমেন্সের, তাতে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে যেরকম উইকেট আপনারা দেখেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে উইকেট খেলেছে 2021 সালে, সেই উইকেটই কিন্তু আবার ফিরে আসছে। যদিও গামিনী ডি সিলভারকে আপনি এখানে দোষারোপ করেছেন, এখানে তিনি ভালো উইকেট বানাতে পারেন না। এখন আমাদের দেখার বিষয় এখানে স্পোর্টিং উইকেট হয় না স্লো অ্যান্ড লো উইকেট হয়। নিচু উইকেট বা স্লো উইকেট যদি হয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাই শো করছে। তার মানে কিউরেটর এখন ফ্যাক্ট না, কিউরেটরকে যে নির্দেশনা দেওয়া হয়, তার কাছে যেটা চাওয়া হয় তিনি সেটাই আসলে ডেলিভারি দেন। এখানে আমি চিফ সিলেক্টরের সঙ্গে যখন কথা বলছিলাম, তার মানে আগেই উইকেটের ডিরেকশন দেওয়া ছিল, সেই ডিরেকশন থেকে যেটুকু বোঝা গেছে বা জানা গেছে, সেই ডিরেকশনটা হলো স্লো অ্যান্ড লো, অর্থাৎ স্পিনিং ট্র্যাক বানানো হবে যেন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ তারা এখানে ভালো করতে না পারে, তারা দাঁড়াতে না পারে। আপনি দেখেছেন তারা একটু হাইটেড প্লেয়ার হয়, অন্য দিক কিছু থাকে, অ্যাডভান্টেজ থাকে, তাদের স্পিন ডিপার্টমেন্টও অতটা মানে এগ্রেসিভ না বাংলাদেশের মতো। সো বাংলাদেশের 3 ধরনের স্পিনার আছেন, একটা লেগ স্পিনার আছে, একটা অফ স্পিনার আছে, আর একটা আনঅর্থোডক্স বাহাতি আছে আর কি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো সেই দিক থেকে মনে হয় যে বাংলাদেশ 100% স্পিন ট্র্যাক বানিয়েছে। যখন সংবাদ সম্মেলন হচ্ছিল আমি ফিল সিমন্সকে প্রশ্ন করেছিলাম যে আপনি স্পোর্টিং উইকেট চাচ্ছেন নাকি স্পিনিং ট্র্যাকটা চাচ্ছেন। এবার মাঠ কর্মীরা যখন নামাজে গিয়েছিলেন তখন দেখলাম ড্যারেন স্যামি এসে সুযোগে উইকেটটা দেখে নিয়েছেন এবং তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে উইকেট নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে এটা আমার দেখা একটা ডিফারেন্ট উইকেট। তার আপনার কথা শুনে মনে হচ্ছে যে আসলেই স্পিনিং ট্র্যাক বানানো হচ্ছে, এবং যেহেতু সামনে 2027 বিশ্বকাপে আমাদের কোয়ালিফাই করার একটা ব্যাপার আছে, এই সময় এসে আমাদের হোম অ্যাডভান্টেজ নেওয়াটা তো জরুরি অবশ্যই, তাই না? ডেফিনেটলি হোম অ্যাডভান্টেজ নেওয়া জরুরি। আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কা কিন্তু দেখবেন খুব খারাপ সময় থেকে ট্রানজ্যাকশন পিরিয়ডে তাদের ম্যাক্সিমাম সিরিজ আপনি খেলেছে প্রেমাতেছে স্টেডিয়ামে, যে স্টেডিয়ামটা অনেকটাই এখন বাংলাদেশের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো অ্যাটিটিউড বা উইকেটের কন্ডিশন থাকে, বিহেভিয়ার থাকে। সেই জায়গায় তারা অ্যাচিভমেন্ট করেছে। ভারতের মতো দলের বিপক্ষে তারা জিতছে, অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে। তো সেই দলগুলোর বিপক্ষে যখন অ্যাডভান্টেজ নেয়, বাংলাদেশও তার হোম অ্যাডভান্টেজগুলি নিয়ে তারা র্যাঙ্কিংয়ে ডেভেলপ করে, উন্নতি করে 7 থেকে 8 এই 2টি স্লট বুকিং দিয়ে তারা চেষ্টা করবে সরাসরি বিশ্বকাপ খেলার জন্য। যদি সরাসরি না খেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাইয়ে খুবই টাফ একটা সময় যাবে, সেটা তারা করতে চায় না, সেই ঝুঁকি নিতে চায় না বলেই আপনার আজকে এখানে স্পিনিং ট্র্যাক বানানো। এবং এটা অযৌক্তিক কিছু নয়। আপনি যখন ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবেন তখন তাদের মতো করেই কন্ডিশন বানাবে, অস্ট্রেলিয়া তার মতো করে কন্ডিশন বানাবে, নিউজিল্যান্ড তার মতো, আপনার মতো বা আমার মতো কন্ডিশন দিবে না। তো সেক্ষেত্রে তবে ন্যূনতম মানটা যেন থাকে, সেটা একটা বড় ফ্যাক্ট। আপনি এমন উইকেট বানাবেন না যেটা 2021 সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বানিয়েছিলেন টি-20 সিরিজে। আপনি জিতে ফেক কনফিডেন্স নিয়ে আমিরাতে গিয়েছিলেন এবং সেই ওয়ার্ল্ড কাপটা বাজে ক্রিকেট খেলেছিলেন। তো সেই রকম না হলে উত্তম। ভাইয়া, আর একটা ব্যাপার, কালকের ম্যাচের আগে যে আলোচনা হচ্ছে জাকের আলী অনিককে খুব সম্ভবত, আমরা যতটুকু ধারণা পাচ্ছি, জাকের আলী যে প্র্যাকটিস দেখলাম, প্র্যাকটিসে ফিল সিমন্স, জাকের এবং অঙ্কনের মধ্যে সবার আগে অঙ্কনকে ব্যাটিংয়ে পাঠালেন। যেটা মনে হচ্ছে যে আগামীকালকের ম্যাচে অঙ্কনের অভিষেক হচ্ছে এবং জাকেরকে একটা বিশ্রাম বা বাদ বলবো না, বিশ্রাম দেওয়া হচ্ছে। আপনার কাছে এমন কোনো তথ্য আছে? আমি যতটুকু জানি জাকেরকে বিশ্রাম দেওয়ার জন্যই রাখা হয়েছে। জাকের যাতে মাইন্ডলি ডাউন না হয়, অর্থাৎ মনস্তাত্ত্বিকভাবে, সেই কারণে তাকে টিমের সঙ্গে রাখা হয়েছে। নাহলে 15 জনের দল দেওয়া হতো। তাকে রাখা হয়েছে যাতে টি-20 সিরিজটা তিনি এফোর্ড করতে পারেন এবং সেখানে তার ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে আমি টিমে আছি, ন্যাশনাল টিমে আছি। এই কারণেই তাকে নেওয়া আসলে।
নাহলে জাকির আলী যে রকম পারফরমেন্স দেখাচ্ছেন এবং তিনি বেসিক্যালি স্কিলে তার অনেক ঘাটতি রয়েছে, সেই সব কারণে আসলে ন্যাশনাল টিমের ওয়ানডে দলে এই মুহূর্তে থাকার মতো তিনি নন। তো সেই ক্ষেত্রে থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে জাকির আলী কালকে বিশ্রাম দিয়ে আপনার যেখানে অঙ্কনকে নেওয়া হয়েছে, অঙ্কন এই ম্যাচটা খেলবে এই কারণে, যদি তাকে সুযোগ না দেন তাহলে কিন্তু পরবর্তীতে তাদের ভালো করা কিংবা ন্যাশনাল টিমে সেটেল হওয়ার বা ব্যাকআপ প্লেয়ার তৈরি হওয়ার সুযোগ থাকবে না, যেটা বাংলাদেশে পঞ্চপাণ্ডব থাকা অবস্থায় করেননি বলে বাংলাদেশ ট্রানজেকশন পিরিয়ডটা খুব খারাপ পার করছে। আজকে 2 বছরও কিন্তু আপনি ওয়ানডে দল দাঁড় করাতে পারেননি। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ খুব খারাপ সময় পার করছে। একমাত্র নিউজিল্যান্ডে গিয়ে বিশ্বকাপ পরবর্তীতে একটা ম্যাচ জিতেছিলেন, সেটাই ছিল ভালো অ্যাচিভমেন্ট, আর কিন্তু অ্যাচিভমেন্ট নাই ওয়ানডে সিরিজে। তো ওয়ানডে অত বেশিও খেলা হচ্ছে না, যখন বেশি খেলা হচ্ছে না তার মানে যতটুকু খেলা হবে সেইটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আর কাজে লাগাতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাকআপগুলো বাড়াতে হবে। এখন যেহেতু অঙ্কন অনেক দিন ধরে খেলছেন, তিনি টেস্টে অলরেডি একটা ম্যাচও খেলে ফেলেছেন, ফার্স্ট আপনার লিস্টে ম্যাচ খেলছেন, কিন্তু সেঞ্চুরি আছে। তো সব কিছু মিলিয়ে যেটা বলা যায় যে অঙ্কনকে এই মুহূর্তে সুযোগ দেওয়া ওয়ানডে দলে খুবই জরুরি। এখন উইকেট কিপার 2 জন রয়েছেন, সেই জায়গায় টিমে 3 জন, তো লিটন ফিল্ডে 4 জন হয়ে যাবে, তো তখন এতগুলি থাকবে না। যেহেতু লিটন ফিল্ডে আপনার মিডল অর্ডারটা একটু স্ট্রং হয়ে যাবে, আবার ওপেনিংও যদি পারভেজ হোসেন ইমন ফিরে সেটাও একটা জায়গা মজবুত জায়গা হবে। তো সেই ক্ষেত্রে এখন যেটা মনে হয় যে মিডল অর্ডারে অঙ্কনকে অবশ্যই খেলানো উচিত এবং খেলাবে, আর যতটুকু জানি জাকিরকে বিশ্রাম দেবে। আপনি ইমনের কথা বলছিলেন, কোচ বলছিলেন যে ইমন একটু ইনজুড, সেক্ষেত্রে সৌম্যর ইনক্লুশন হয়েছে। কালকের একাদশে কি সৌম্যর সুযোগ আসার একটা চান্স আছে? প্লাস যেহেতু আমাদের তানজিদ এবং সাইফ ওপেন করে, সৌম্য যদি খেলেন সেক্ষেত্রে কি সৌম্য ওপেন করবেন নাকি সৌম্যকে লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব দেওয়া হবে? দেখুন, লোয়ার মিডল অর্ডারে যাওয়ার কোনো সুযোগ নাই সৌম্যর। এখানে যেটা হচ্ছে পেস বোলার তো 3 জন খেলাবে না মনে হয়, 2 জনই খেলাতে পারে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে লোয়ার মিডল অর্ডারের সৌম্য খেলে অভ্যস্ত না এবং ভালো খেলে না, আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছি। টপ অর্ডারের সৌম্যর এই কন্ডিশনে ভালো একটা জায়গা নেই, এখানে দিলে সৌম্য ফেল করবে, কারণ এই উইকেটগুলি বানানো হচ্ছে স্পিন ট্র্যাকে উনি কিন্তু খুব কমফোর্ট না এবং স্বচ্ছন্দে খেলতে পারেন না। আমরা দেখেছি 15 সালের বিশ্বকাপের পরও তিনি যে সেঞ্চুরিগুলি করেছেন সেই উইকেটগুলি ভালো ছিল। এখানে যদি দেখেন এখন তিনি যদি খেলান তাকে প্রথম ম্যাচে ফেল করতে পারে, সেকেন্ড ম্যাচেও ফেল করতে পারে, থার্ড ম্যাচেও ফেল করতে পারে। সো এইসব কন্ডিশনে তানজিদ হাসান তামিমই আপনার একটা প্রথম পছন্দ হওয়া উচিত, কারণ তিনি ডাউন দ্য উইকেটে গিয়ে খেলতে পারেন, আবার ডিফেন্স করেও খেলতে পারেন। তার এই স্লো অ্যান্ড লো উইকেটে তিনি ভালো খেলবেন আমার যতটুকু মনে হয়। সেই ক্ষেত্রে আপনার যে 2 জন আছে এখন লাস্ট সিরিজে আমরা দেখেছি, এই 2 জনই ক্যাপাবেল এবং তাদেরকে ক্যারি করা উচিত। সৌম্যকে যদি খেলাতে হয় তাহলে 3 নম্বর পজিশন যেটা রয়েছে আপনার শান্ত আছে, নাজমুল হোসেন শান্ত, যদি প্রথম ম্যাচে তিনি ফেল করেন তাহলে আমার মনে হয় সৌম্যকে একটা সুযোগ দেওয়া উচিত এবং সৌম্যকে দিয়ে দেখা উচিত যে কী করবে। তাহলে কি আমরা বলতে পারি এই সিরিজটা অনেকের জন্য একটা বড় পরীক্ষা? সৌম্য, জাকের এদের জন্য অনেক বড় একটা পরীক্ষা, মানে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে বা দল থেকে বাদ পড়তে পারে এমন একটা সিচুয়েশন চলে আসছে তাদের। দেখুন, জাকেররা কিন্তু ভালোই খেলছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, তারা দেখেছে যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ পারেনি, কিন্তু জাকেররা আবার খুব ভালো খেলেছেন তা না। কিন্তু ঘটনা হচ্ছে যে যারা পরীক্ষিত তাদেরকে আবার টিমে কিছুদিন ক্যারি করে তাদের সেটেল করা যায় কিনা সেগুলি দেখা উচিত। জাকেররা তো ফেলনা নয়, জাকেররা আবার হয়তো ফিরবেন কোনো ফর্ম্যাটে, হয়তো এক ফর্ম্যাটে পারে না। ওয়ানডেতে যেহেতু আমাদের এখন ভালো একটা দল লাগবে এবং সেই জায়গায় পরীক্ষিতদের যদি সুযোগ দেওয়া যায় বেশি, আমার ধারণা তাহলে বাংলাদেশ গেইন করবে। আপনার যেহেতু জাকেররা প্রেশার খুব বেশি খেলছে এবং প্রেশার নিয়ে ফেলছে, সেই জায়গায় আমার মনে হয় তাকে T20 এবং টেস্টে আপাতত ক্যারি করলে ভালো হবে এবং ওয়ানডে দলে এইসব জায়গায় আপনার যদি অন্য যারা রয়েছে তাদেরকে একটু সুযোগ দিয়ে এই টিমটাকে একটু বিল্ড করে ব্যাকআপটাওকে স্ট্রং করলে আমার মনে হয় ভালো করবে। কারণ নেক্সট ইয়ারে যখন আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজ খেলবেন টানা দেশের মাটিতে, সেই সিরিজগুলোর জন্য এই জায়গা থেকে প্রিপেয়ার করতে হবে। আপনার মাত্র 2টো সিরিজ আছে, ওয়ানডে টুর্নামেন্ট কিন্তু নেক্সট ইয়ারে যা গিয়ে সেটা হচ্ছে 26 সালে না, 26 সালের ফেব্রুয়ারি মার্চে হবে আপনার ওয়ানডে টুর্নামেন্ট।
তো লিস্টে তো সেই ক্ষেত্রে এই জায়গায় যদি আপনি এখন এদেরকে সুযোগ না দেন বিকল্পগুলোকে এবং এদেরকে ব্যাকআপ তৈরি না করেন, এইসব টুর্নামেন্টের সিরিজে না খেলান, তাহলে 2023 সালে গিয়ে 26 সালে গিয়ে আপনি বড় বড় সিরিজগুলোতে ব্যাকআপ পাবেন না এবং তারা কনফিডেন্স নিয়ে খেলতে পারবে না। সেই জন্য আগামী বছরের রিজার্ভ তৈরি করার জন্য হলেও এখন এইসব মঙ্কন বা যারা রয়েছেন তাদেরকে এনে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলিয়ে আপনার এই শক্ত একটা অবস্থানে নিয়ে যাওয়া উত্তম হবে। আরেকটা ব্যাপার, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, উইকেট ঢাকা, আর উইকেটের আচরণ একটু ডিফারেন্ট হবে, আপনি বলছিলেন স্লো অ্যান্ড লো, কত রান এক্সপেক্ট করা যেতে পারে এই উইকেটে? মানে যদি আমরা ফার্স্টে ব্যাট করি বা ওয়েস্ট ইন্ডিজ ফার্স্টে ব্যাট করে, কতর মধ্যে আটকে দিলে ভালো হয়, বা আমরা ফার্স্টে ব্যাট করলে কত রান করা উচিত? 220, 30, 180, 90 কত হতে পারে? 230 থেকে 250-এর মধ্যে যদি করে বা করতে পারে তাহলে আমার মনে হয় ভালো। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে মিড অক্টোবর, এখন তো অক্টোবরের 15 তারিখ পার হয়ে গেছে, এখন কিন্তু ডিউ পড়ে রাতে। আপনি দেখবেন যে রাতে যদি ওখানে যান তাহলে দেখবেন ঘাসের উপরে ডিউ রয়েছে। তো সেই ক্ষেত্রে ডিউ ফ্যাক্টর, যেহেতু টস ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট হবে, আর যদি টসটা আপনি জেতেন তাহলে বোলিং করলে প্রথমে আপনার জন্য ভালো। সেক্ষেত্রে প্রতিপক্ষকে যদি আপনি কম রানে বেঁধে ফেলতে পারেন তাহলে আপনার ডিফেন্স মানে আপনার রান চেঞ্জ করা খুব সহজ আপনার জন্য। বাংলাদেশের মাইন্ড সেট আপটা কিন্তু এরকম, আপনি যদি 200-250 রানের মধ্যে দেখেন, স্কোর দেখেন, সেক্ষেত্রে আপনার খুব সহজে খেলতে পারেন। আর যদি দেখেন 300+ স্কোর হয়ে গেছে, আপনি কিন্তু নার্ভ দুর্বল করে ফেলেন। বাংলাদেশে কিন্তু এইটা একটা কমন প্র্যাকটিস, আমরা ব্যাটিংয়ের সবসময় দেখে এসেছি। এই জন্য আমরা সবসময় বোলিং দিয়ে জিতি, কারণ হচ্ছে আমাদের বোলাররা যদি প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলতে পারে তাহলে সেদিন আমরা ভালো করি, আর যেদিন আমাদের বোলাররা ফেল করে সেদিন আমাদের ব্যাটাররাও ফেল করে। চিরচারিত গল্প। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সঙ্গে কথা বলার জন্য। আবারও ইনশাল্লাহ আগামীকাল ম্যাচ শেষে আমরা আপনার সঙ্গে আর একটা আলোচনা করব ইনশাল্লাহ।